আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় 2টি পরমাণু বোমার সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল হামাসকে নির্মূল করতে পারবে না, হুঁশিয়ারি হিজবুল্লাহর। জানাবো হিজবুল্লাহ কখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে, জানালো হামাস। এদিকে হামাসের ভয়াবহ হামলা, গাজা মেজর সহ আরও 2 ইসরায়েলি সেনা নিহত। এবার সিরিয়ায় আমেরিকা এবং রাশিয়ার মুখোমুখি বিমান হামলা। উত্তর কোরিয়ার হামলার আশঙ্কায় দক্ষিণ কোরিয়া। এবং সর্বশেষ জানাবো যুদ্ধের জেরে ইসরায়েলের ঋণ বেড়েছে প্রায় $800 কোটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় 2টি পরমাণু বোমার সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। 1 মাসের বেশি সময় ধরে গাজার রাতের আকাশে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে লাল আলোয় আলোকিত হয়েছে, যা গাজার 23 লাখ বাসিন্দার জন্য ডেকে এনেছে মৃত্যু ও ধ্বংস। ক্ষেপণাস্ত্রের ঝলকানিতে গাজার নীল আকাশ ভিন্ন ভিন্ন এবং রং ধারণ করেছে, আবার কখনো সদ্য হামলা শিকার ভবনের ধোঁয়ায় কালো হয়ে গেছে আকাশ। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর অনুসারে ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় 25,000 টনের বেশি বিস্ফোরক ফেলেছে, যা 2টি পরমাণু বোমার সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা লিটল বয় পরমাণু বোমাটি 15,000 টন উচ্চ বিস্ফোরক উৎপাদন করেছিল এবং 1 মাইল 1.6 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সবকিছু ধ্বংস করেছিল। 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর গাজা উপত্যকা ইসরায়েলের সামরিক বাহিনী 10,500 জনের বেশি লোককে হত্যা করেছে, যাদের মধ্যে কমপক্ষে 4,300 জন শিশু নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, আরও হাজার হাজার বাসিন্দা। ইসরায়েল বলেছে তারা 7 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে 12,000 লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে তীব্র বোমা হামলার নজির। সূত্র আল জাজিরা। ইসরায়েল হামাসকে নির্মূল করতে পারবে না, বললেন হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম সাফিউদ্দিন বলেছেন, গাজা উপত্যকার অসহায় মানুষদের হত্যার মাধ্যমে হামাসকে নিশ্চিহ্ন করা যাবে না বলে ইসরায়েল যদি ধারণা করা থাকে, তাহলে তারা মারাত্মক ভুল করেছে। তিনি আজ দক্ষিণ বেইরুতে এক অনুষ্ঠানে একথা বলেছেন। সাফিউদ্দিন আরও বলেছেন, গাজায় অসহায় নারী, শিশুসহ সাধারণ মানুষ হত্যার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল তার লক্ষ্য হাসিল করতে পারবে না। হামাস সহ কোনো প্রতিরোধ সংগঠনকে সংগঠনের ধ্বংসের ক্ষমতা দখলদার ইসরায়েলের প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও সামর্থ্য আগের চেয়ে বেড়েছে। তিনি বলেন, গাজায় যা ঘটেছে তা থেকে এটা স্পষ্ট, বিশ্বের কোনো শক্তির ওপর আস্থা রাখা যায় না এবং আমাদের শত্রুরা কোনো নীতি, নৈতিকতা, মূল্যবোধের ধার ধারে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ও সহযোগিতায় দখলদার ইসরায়েল বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে, গাজা সব স্থাপনায় হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর এই নেতা বলেছেন, গাজার বীর সংগ্রামীরাই নতুন করে ভবিষ্যতে রচনা করবে। তারা খুব সাধারণ অস্ত্রের সাহায্যে ট্যাঙ্কের মোকাবেলা করে যাচ্ছে, তারাই টিকে থাকবে, তারাই নতুন করে গাজাকে গড়ে তুলবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। হিজবুল্লাহ কখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে, জানালো হামাস। হামাস যখন পুরোপুরি নির্মূল হয়ে যাবে, হিজবুল্লাহ তখনই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে বলে জানিয়েছেন হামাসের এক জ্যেষ্ঠ মুখপাত্র। গতকাল হামাসের নেতা আহমেদ আব্দুল হাদি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন। হামাসের এই মুখপাত্র বর্তমানে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আব্দুল হাদি বলেছেন, এখন উপযুক্ত সময় নয়। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর জন্য শেষ সীমা হলো যখন গাজা হামাস আর প্রতিরোধ করতে সক্ষম হবে না, তখন তারা লড়াইয়ে নামবে। এদিকে উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন এই গোষ্ঠী আগুন নিয়ে খেলছে, এজন্য হিজবুল্লাহকে চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিজবুল্লাহর নাম উল্লেখ না করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, আগুনকে আরও শক্তিশালী আগুন দিয়ে মোকাবেলা করতে হবে। তারা অবশ্যই আমাদের পরীক্ষা নেবে না, কারণ আমরা আমাদের সক্ষমতার মাত্র সামান্য অংশ প্রদর্শন করেছি। যারা আমাদের ক্ষতি করবে, আমরা তাদের ক্ষতি করব। গতকাল উত্তরাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বেদুইন ব্যাটালিয়ন নামে পরিচিত ইউনিট 585 এর সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেছেন তিনি। এ সময় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বেদুইন ব্যাটালিয়নের সদস্যদের প্রশংসা করেছেন তিনি। গাজা মেজর সহ আরও 2 ইসরায়েলি সেনা নিহত।
গাজা স্থল অভিযান শুরু করে একের পর এক সেনা হারাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে গতকাল রাতে মেজর সহ আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা আরও 2 ইসরায়েলি সেনা পরিচয় নিশ্চিত করেছে, তাদের মধ্যে একজন মেজর রয়েছে। নিহত ওই 2 সেনার নাম, একজনের মধ্যে বয়স 21 বছর, তিনি সার্জেন্ট মর্যাদার, তার নাম একজন মারানা বাসিন্দা। এছাড়া অন্যজন হলেন মেজর রাজ, তিনি রিসফনের রিজার্ভ ফোর্সের সদস্য। তারা উভয়ে গাজা যুদ্ধকালে নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে ওই 2 সেনার একজন গতকাল সন্ধ্যায় এবং অন্যজন আজ সকালে নিহত হয়েছেন। গাজা স্থল অভিযান পরিচালনাকালে ফিলিস্তিনি বাহিনীর হামলায় তারা নিহত হয়েছেন। সেনাবাহিনী আরও জানিয়েছে ফিলিস্তিনিদের হামলায় এই 2 সেনা নিহত ছাড়াও আরও 4 জন আহত হয়েছেন। এর আগে ব্লুমবার্গ জানিয়েছে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল আবিবের প্রতিদিন $26 কোটি খরচ হচ্ছে। পত্রিকাটি জানিয়েছে প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে। এতে ইসরায়েলের অর্থনীতির ওপর বড় রকমের চাপ সৃষ্টি হচ্ছে। গত 7 অক্টোবর যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ক্ষতি হয়েছে $800 কোটি। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গত মাসে যে পরিমাণ অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা 75 বেশি চলতি নভেম্বরের মাসে ধার করবে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে নেতানিয়াহু সরকার গাজা আগ্রাসনের জন্য অর্থের যোগান দিতে ক্রমেই বন্ডের দিকে ঝুঁকছে। গাজার বিরুদ্ধে আগ্রাসন ইসরায়েলের $488 বিলিয়ন অর্থনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করেছে এবং ইসরায়েলের ভেতরে হাজার হাজার ব্যবসা বাধাগ্রস্ত করেছে। সিরিয়ায় রুশ মার্কিন মুখোমুখি সংঘর্ষের শঙ্কা। ইউক্রেন এবং গাজা যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। আর এরই মধ্যে জোটের পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। চিন্তার বিষয় হলো তাতে অংশ নিয়েছে বিশ্বের 2 সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়া। গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় রাশিয়া এবং আমেরিকার বিমান বাহিনী হামলা চালিয়েছে। মার্কিন টার্গেট ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনারা, বিভিন্ন ডেরা। অন্যদিকে রুশ বিমান বাহিনী হামলা চালিয়েছে আসাদ বিরোধী বিদ্রোহী বাহিনীর একাধিক ঠিকানায়। রুশ সেনা জানিয়েছে বিদ্রোহীদের 7টি ঘাঁটি ধ্বংস করেছে তারা। ইদলিবে রুশ বিমান হামলায় অন্তত 34 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। রুশ হামলায় আহত হয়েছেন আরও 60 জন। গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে আসাদ বাহিনীর উপর হামলা চালিয়েছে পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকার যুদ্ধ বিমানও। এই পরিস্থিতিতে সিরিয়ার যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের পশ্চিম এশিয়ায় নতুন করে সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত 2011 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদত দিতে শুরু করেছিল আমেরিকা। পরবর্তী সময় আইএস জঙ্গিদের মোকাবেলায় পূর্ব সিরিয়ার ডেইর ইজ জার প্রদেশ এবং উত্তর পূর্বে হাসাকা সহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করেছিল পেন্টাগন। উত্তর কোরিয়ার হামলার আশঙ্কায় দক্ষিণ কোরিয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বাসভবনে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন। সেই নৈশভোজে দক্ষিণ কোরিয়ার হামাসের মতো আকস্মিক হামলা উত্তর কোরিয়া চালাতে পারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করেছেন ইউন সুক ইউল। উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হামলার বিষয়ে আরও সতর্ক হওয়ার জন্য তিনি অস্টিনের প্রতি আহ্বান জানিয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আন্তঃসীমান্ত হামলা চালানোর পর থেকে দক্ষিণ কোরিয়ার রাজনীতিক ও প্রতিরক্ষা প্রধানরা এই ঘটনার সাথে উত্তর কোরিয়া দক্ষিণে একই ধরনের হামলা চালাতে পারে বলে তুলনা করেছেন। গত মাসে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান বলেছিলেন ভবিষ্যতে যদি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং যুদ্ধ শুরু করে তাহলে সেক্ষেত্রে হামাসের আক্রমণের মতো একই ধরনের কৌশল অবলম্বন করতে পারে বলে প্রমাণ রয়েছে। কিন্তু দক্ষিণ কোরিয়া কি সত্যি একই ধরনের হামলা ঝুঁকিতে রয়েছে, নাকি এই সংঘাতকে ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সরকার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার কারণ দাঁড় করাচ্ছে? গত অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক রকেট নিক্ষেপ করেছে হামাস। এরপরে গোষ্ঠীটি গেরিলা যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছে। আর এই কৌশল হাইব্রিড যুদ্ধের অন্যতম প্রধান উদাহরণ হিসেবে পরিচিত। 21st সেঞ্চুরি মিলিটারি স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের রিসার্চ ফলো রিউ সুং ও ইপ বলেন, এই যুদ্ধের কৌশলে উত্তর কোরিয়া ঐতিহ্যগতভাবে অত্যন্ত দক্ষ। দেশটি যদি হাইব্রিড যুদ্ধ শুরু করে তাহলে শিউল ভোগবে। 7 অক্টোবর হামলা শুরুর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের 5000-এর বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। আর পিয়ংইয়ং কামান থেকে মাত্র 1 ঘন্টায় অন্তত 16,000 রকেট ছুটতে পারে। হুমকি মোকাবেলা করার জন্য ইসরায়েলের আয়রন ডমের মতো নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে শিউল। গাজায় হামাস যেভাবে সুড়ঙ্গ তৈরি করেছে, উত্তর কোরিয়াও প্রায় একই ধাঁচের ভূগর্ভস্থ সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। আর সুড়ঙ্গের কিছু কিছু দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার ডিমিলিটারাইজড জোন পর্যন্ত পৌঁছেছে। এসব সুড়ঙ্গাস্ত্র মজুত এবং সম্ভাব্য হামলার সময় তা ব্যবহার করা যায়। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধের জেরে ইসরায়েলের ঋণ বেড়েছে প্রায় $800 কোটি। হামাসের সঙ্গে সাম্প্রতিক লড়াই শুরুর পর থেকে ইসরায়েলের ঋণের বোঝা বাড়ছে হু হু করে। সংঘাতের মাত্র 1 মাসের মধ্যে ইসরায়েলের ঋণ বেড়েছে প্রায় 3000 কোটি শেকেলস বা $780 কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় পরিমাণ 86,176 কোটি টাকারও বেশি। গতকাল এই তথ্য জানিয়েছে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়।